ইউটিউব চ্যানেলের আমার সকল বন্ধুদের শ্রদ্ধেয় প্রণাম। তো আজকে আপনাদেরকে ৬টি বিষয় নিয়ে আলোচনা করব। ৬টি প্রজাতির ফল গাছের সম্বন্ধে পুঙ্খানুপুঙ্খ বলার চেষ্টা করব। তো পুষ্পশ্রী নার্সারি, কোলাঘাট, আমি কমল। প্রতিটি গাছের সম্বন্ধে বলবো, সেইগুলো একটু নিজের মতো করে যদি ভেবে নেন বা বোঝেন, জানবেন, সেভাবে যদি আপনি গাছ করেন অবশ্যই ভালো গাছ করতে পারবেন। তো চলুন আজকে প্রথমত কাঁঠাল গাছের সম্বন্ধেই বলি। দেখুন, কাঁঠাল গাছ জল দেখলেই মরে যায়, মানে বলতে চেয়েছি কাঁঠাল গাছ একদম জল বেশি পছন্দ করে না, এটা প্রথম কথা। তো কাঁঠাল গাছ আমরা যখন ছোট গাছ রোপণ করি আর কি, তো সেই জন্য আমরা কিন্তু একেবারে ড্রাই জায়গাতে রোপণ করব। দেখা গেছে অনেক সময় কাঁঠাল গাছ রোপণ করেছেন, তো কাঁঠাল গাছে কাঁঠাল হচ্ছে, আবার পচন হয়ে গিয়ে তার একটি একটি করে কাঁঠাল নষ্টও হয়ে যাচ্ছে। গাছ খুব সুন্দর হচ্ছে কিন্তু ভালো ফল হচ্ছে না। এটা মূল কথা। যেখানে বেলে মাটি, মানে বালির ভাগটা বেশি আছে, বালি মাটিতে আছে, তাদের ক্ষেত্রে কিন্তু ভালো কাঁঠাল হয়, তারা কিন্তু জানেন। তো আমাদের প্রত্যেকের ভালো গাছে ফল হতে হবে, সেই জন্য বলি যে কাঁঠাল গাছ একেবারে ড্রাই জায়গা পছন্দ করে, কারণ গাছটি রসস্থ ফলের একটি গাছ। সেই জন্য আমরা কাঁঠাল গাছ যখন রোপণ করব অবশ্যই ড্রাই জায়গা কিন্তু খুঁজে নেব। যাদের মাটিতে গাছ রয়েছে তাদের ক্ষেত্রে বলি যে মাটিতে যাদের গাছ রয়েছে, ঠিক বর্ষাটা শেষ হয়ে গেলেই কিছু কিছু ডাল কাটিং করে দেবেন। দেওয়ার পরে গাছটির গোড়াটিকে ভালো করে কুপিয়ে দেবেন। দেখবেন আপনার গাছে প্রচুর পরিমাণে ফল আসছে এবং সেই সমস্ত ফল কিন্তু থাকবে, যেগুলো কিন্তু নষ্ট হবে না। সেই জন্য আমরা কাঁঠাল গাছ যখন রোপণ করব টবে করব। তো এটি আপনি টবে করতে পারেন, এটি থাই পিং কাঁঠাল বলা হয়। তো অতি সহজেই কিন্তু টবে করা যায়। সেই জন্য কাঁঠাল যদি আমরা টবেও করি তাহলে কিন্তু অবশ্যই 50 বালি 50 মাটি দিয়েই গাছটি রোপণ করব। তাহলে খুব সুন্দর ভালো ফল হওয়া সম্ভব। আমরা খুব ছোটো টবে গাছ রোপণ করলেও পরবর্তী অবস্থায় কিন্তু একটি বড় ড্রামের মধ্যে বা অন্য কোনো মেজলার মধ্যে গাছটি রোপণ করব। তাহলে কিন্তু আমাদের খুব ভালো ফল আসবে এবং ভালো কিছু হবে। সেই জন্য শীতের সময়টায় কিন্তু কাঁঠাল গাছে কোনো খাদ্য দেব না। ফলটি আসার পরে কোনো স্প্রে খাদ্য দেব। এবার আসি ভালো একটি আম গাছের কথা, যেটিকে থাই কাটিমন ম্যাঙ্গো বলা হয়। ভীষণ ভালো একটি আম। তো প্রচুর পরিমাণে এই আমের ফলন হয়। তো মাটিতে যাদের ক্ষেত্রে রয়েছে তাদের ক্ষেত্রে বলি যে অবশ্যই শীতের সময়টা ভালো করে কুপিয়ে দিয়ে গাছের গোড়ায় একটু চুর করে মাটিটি চাপা দিয়ে দেবেন। যখন ফুল আসবে তো ফুলে ভালো করে স্প্রে করবেন। তো স্প্রে করবেন মানে এমনি ফ্রেশ সাদা জল স্প্রে করবেন। তো যখন আপনার প্রচুর পরিমাণে মুকুল আসবে সেক্ষেত্রে কিন্তু আপনি অবশ্যই পেস্টিসাইড এবং ফাঙ্গিসাইড একসঙ্গে স্প্রে করবেন। তো অনেক ধরনের ফাঙ্গিসাইড এবং পেস্টিসাইড পাওয়া যায় দোকানে, সেটা আপনারা স্প্রে করতে পারেন। অবশ্যই ফাঙ্গিসাইড ওষুধ অবশ্যই দেবেন, সাথে কিন্তু পেস্টিসাইড ওষুধ একসঙ্গে দেবেন। তাহলে দেখবেন আপনার প্রচুর পরিমাণে কিন্তু আমের মুকুল আসছে। তো পেস্টিসাইড হিসাবে আমরা যে কোনো একটা ওষুধ বেছে নিতে পারি, মানে যে কোনো কীটনাশক ওষুধ, সাথে কিন্তু একটু যে কোনো ফাঙ্গিসাইড ওষুধ অবশ্যই দেব। তাহলে কিন্তু আমাদের পরিমাণে প্রচুর আম অবশ্যই হবে। তো যখন আমের মুকুলগুলো আসে একটু ভালো করে লক্ষ্য করবেন যে আমের মুকুল যে পরিমাণে আসে তার মুকুলের ঠিক একটু মধ্য অবস্থায় ফলটি আসার পরে সেই ফলগুলো একটি একটি করে হলুদ হলুদ হয়ে পড়ে পড়ে যাচ্ছে। দেখা গেছে আম গাছের আর মুকুলের একটিও মুকুলের থেকে আম নেই। এর কারণ মূল কথাই হচ্ছে যে আম গাছে যখন মুকুল এসেছিল সে সময়টার জন্য আপনি খাদ্য দেননি, সেটা ঠিক আছে, শীতে আপনি খাদ্য দেননি, কিন্তু মুকুলটি আসার পরে যখন ছোট ছোট চোনা শুরু হয়েছে, মানে একটু বড় সাইজ হয়েছে, সেই সময়টার জন্য কিন্তু অবশ্যই খাদ্য দেবেন। মানে একটু লিকুইড, মানে পচানো খাদ্য যদি আপনি দেন তাহলে কিন্তু আপনার আমের মুকুল থেকে প্রতিটি আম হওয়া সম্ভব। সেই জন্য আম গাছের প্রথমত যখন মুকুল আসে সেই সময়টা আমরা স্প্রে করব। আমের মুকুল থেকে আমে পরিণত হচ্ছে, মানে ছোট আম বলে মনে হচ্ছে, তখনই কিন্তু আমরা খাদ্য দেওয়াটা শুরু করব এবং বারে বারে কিন্তু গাছকে স্নান করাবো। তাহলে কিন্তু প্রচুর পরিমাণে আমাদের আম আসবে। দেখুন, প্রথমত গাছ রোপণ করেছিলাম প্লেনভাবে, তারপরে কিন্তু মুকুল আসার পরে আমরা আবার মুকুল থেকে ফল হতে শুরু হতেই খাদ্য দেওয়া শুরু করেছি। তার মানে প্রথমত মুকুল এসেছে, মুকুলটি থেকে ফলে পরিণত হয়েছে, তারপরে কিন্তু আমরা খাদ্য দেব।
এবারে আসি পরবর্তী একটি গাছ নিয়ে, যেমন এইটি সিডলেস একটি পাতিলেবুর গাছ। অবশ্যই এই গাছটি ভীষণ ভালো গাছ, অবশ্যই ড্রাই মাটি পছন্দ করে, কারণ রসস্থ ফল। এই প্রথমত বলি, এই যে বাঁধনটি রয়েছে আর কি, তো এই বাঁধনটি কিন্তু খুলে দিতে হবে। বাঁধনটি খুলে দিতে হবে মানে গাছটি আপনার নিয়ে যাওয়ার পর ঠিক 1 থেকে 1.5 মাস পর এর এই কলমের বাঁধনটি খুলে দেবেন, এবং গাছের গোড়ায় যতটুকু মাটি দেখতে পাচ্ছেন ঠিক ওই পর্যন্তই কিন্তু গাছটি রোপণ করবেন। এর অধিক কিন্তু গাছের মাটি একদমই বেশি ডিপ করে রোপণ করবেন না, গভীরে বেশি রোপণ করবেন না। টবে করলে অবশ্যই আপনারা টবের নিচে নুড়ি দেবেন, আর বালি আর মাটি মেখে কিন্তু গাছটি রোপণ করবেন। মূল কথা, যে লেবু গাছে একটি বেশ কঠিন পোকা আছে, যেগুলো কালারিং পোকা, মানে কি বলবো, একটা পোকার মধ্যে 5টা 6টা রঙ। সেই সমস্ত পোকায় কিন্তু এই পাতার উল্টো দিকে আস্তে আস্তে পাতা একটি করে দাগ করে দেয় এবং পাতাগুলো মচড়ে যায়। সেই জন্য আপনি যে কোনো কীটনাশক ওষুধ, একটু পাওয়ারফুল ওষুধ আপনি কিন্তু দোকান থেকে নেবেন। সেই ওষুধ কিন্তু আপনি যদি স্প্রে করেন, তাহলে কিন্তু আপনার একটাও পোকা থাকছে না। যেমন ধরুন, যদি আপনি একটু কঠিন, মানে পাওয়ার, যেগুলো একটু কম বাজেটের না, একটু দামি ওষুধ পাওয়া যায়, দোকানে গিয়ে বললেই আপনাদেরকে দেবে যে একটু কীটনাশকের একটু পাওয়ারফুল ওষুধ দিন। তাহলে জানবেন আপনার কীটনাশকের যে কোনো ওষুধই আপনি নিন না কেন, তাহলে এই পোকাটা কিন্তু থাকছে না। অবশ্যই আপনার লেবু গাছে সুন্দর হয়ে উঠবে। এবং একই সিস্টেম, যে শীত পড়ে যাওয়া মানে কিন্তু আপনি ফল গাছের গোড়াতে খাদ্য দিচ্ছেন না। অনেকের দেখা গেছে প্রচুর পরিমাণে ফুল হচ্ছে কিন্তু লেবু হচ্ছে না, তার মানে গাছটি অতিরিক্ত দুর্বল ছিল, সেই জন্য কিন্তু গাছে ফুল আসছে না। মানে ফুল এসেছে মানে প্রচুর পরিমাণে ফুল এসেছে, অতিরিক্ত গাছ দুর্বল থাকার ফলে ফুল এসেছে কিন্তু ফল থাকছে না। সেই জন্য গাছ আপনি কেবলমাত্র শীতের সময়টাই গাছে খাদ্যটি ডাউন করবেন, মানে একদম খাদ্য দেবেন না, বেশি খাদ্য দেবেন না। শীতের সময় একেবারে বেশি খাদ্য দিলে কিন্তু আপনার লেবু গাছের ফুলটি আসবে না। সেই জন্য শীতের সময়টায় প্রথম অবস্থাতে আপনি মাটিকে এলোমেলো করে একটু খুপড়ে দেবেন, তারপরে কিন্তু একেবারেই খাদ্য বন্ধ করবেন। গাছে ফুল আসবে, ফুল থেকে লেবু বলে মনে হলে তারপরে কিন্তু খাদ্যটি দেওয়া শুরু করবেন। যাদের গাছ দুর্বল অবস্থাতে আছে, ফুল এসেছে, অবশ্যই ফুল আসার পর ফল শুরু হয়ে গেলেই খাদ্য দেবেন, দেখবেন আপনাদের আর ফল ঝরবে না। এবারে আসি আরেকটি গাছের কথা। এর বেলের সাইজটি, এটি বেল গাছ, তো থাইল্যান্ডের বেল, যেটিকে আমরা সাচি বেল বলি আর কি, বেশ বড় সড়ো। আমরা দেখেছি যে দেশীয় বেল, এটি কিন্তু কলমের এবং টবে করার জন্য বেশ একটি উপযুক্ত ফল। অবশ্যই এটি আপনারা টবে করতে পারেন, ভীষণ ভালো একটি বেল, যে বেলটার মধ্যে কিন্তু আপনার ওই প্রচণ্ড আঠা থাকে না, এবং ফলের সাইজটি প্রায় 4 কেজি। অবশ্যই এই বেলের গাছটি আপনারা করতে পারেন, ভীষণ ভালো লাগবে। তো সেই জন্য এই সমস্ত গাছ আমরা টবে কিন্তু রোপণ করতে পারি। টবে রোপণ করতে গেলে টবে রোপণের পদ্ধতিটা আপনারা জেনেছেন, অবশ্যই বালি মাটি করে অবশ্যই টবে রোপণ করবেন। এবং সবথেকে বড় ভুল করি, যে গাছটিকে আমরা গভীর করে অনেকেই রোপণ করে ফেলি এবং খাদ্য দিয়ে গাছ রোপণ করি, সেটা করা যাবে না। মোটামুটি ধরুন 20 থেকে 21টা দিন গেল, গাছের আস্তে আস্তে পাতা টাতা বেরোলো, তারপরে কিন্তু খাদ্য দেওয়ার চিন্তা করবেন। প্রথমত গাছ রোপণের সময় একদমই খাদ্য দেবেন না, এবং খাদ্য দিয়ে যদি আপনারা গাছ রোপণ করেন, ক্ষতিটা হয়তো পরবর্তী অবস্থায় আপনারা বুঝতে পারেন, যে আস্তে আস্তে পাতা চুঁয়ে যাচ্ছে, গাছটা হঠাৎ ঝিমে মারা যাচ্ছে। সেটা করার দরকার নেই। প্রথমত প্লেনভাবে, নর্মালভাবে গাছটি রোপণ করুন, ঠিক গাছের পাতা বেরোবে, তারপরে কিন্তু আপনারা খাদ্য দেবেন। এবং ফল গাছের ক্ষেত্রে বেশি পরিমাণে বৃষ্টি হওয়াটা, বা বেশি পরিমাণে বৃষ্টি যদি আপনার গাছের মধ্যে পড়ে, সেক্ষেত্রে কিন্তু ভালো, খারাপ কিছু না। সেই জন্য টবের মধ্যে যাতে জল না দাঁড়িয়ে যায়, সেই জন্য টবের তলাতে অবশ্যই নুড়িটা দেবেন, এবং বালি এবং মাটি একসঙ্গে মেখেই রোপণ করবেন। তাহলে জানবেন কিন্তু আপনার বেশ ভালো ফল গাছ, যে কোনো ফল গাছ ভালো অবশ্যই হবে। আমরা প্রতিটি গাছ যদি মেনে চলি, যে প্রথমত গাছে ফল আসতে গেলে গাছের একটু দুর্বল ভাব থাকতে হয়, তবেই কিন্তু গাছের ফুলটা আসে। সেই জন্য গাছ রোপণ করব প্রথমত নর্মালভাবে, তারপর গাছটি রোপণ করার পরে গাছের পাতা বেরোবে, আমরা খাদ্য দেব। 9 মাস আমরা কিন্তু খাদ্য দেব, 3 মাস কিন্তু দেব না। সেটা ঠিক শীতের সময়টা, শীত পড়ে যাওয়া মানেই আমরা কিন্তু গাছে, ফল গাছে কোনো খাদ্য দেব না। এবং মাটিকে ওই সময়টার জন্য এলোমেলো অবশ্যই করব। ফুল আসার পরে কিন্তু সেই ফুলের উপরে আমরা কিন্তু
স্নান টান করাবো, ফলটিকে ফল বলে মনে হলেই খাদ্য দেওয়া কিন্তু আবার শুরু করব, সেটি কিন্তু লিকুইড খাদ্য। এবার আসি সবেদা গাছের ক্ষেত্রে। তো এটি ল্যাংচা সবেদার গাছ, ভীষণ ভালো একটি সবেদা। তো সবেদা গাছে দেখা গেছে অনেকেরই ফুল হচ্ছে, ফল হচ্ছে না, ফুলগুলো আস্তে আস্তে ঝরে ঝরে পড়ছে। এটার মূল কারণ, এতে আপনার জবা গাছে যেরকম হোয়াইট কালারের যে আপনার মিলিবাগ লাগে, এই সবেদা গাছেও কিন্তু সেটা হয়। সেক্ষেত্রে পিঁপড়া আক্রমণ করে এবং গোটা সবেদার কোনো কাণ্ডে দেখবেন কালো কালো একটা ভাব আসে। সেই জন্য অবশ্যই আপনি একতারা এবং সাপ পাউডার এই ওষুধটি মারবেন। তাহলে দেখবেন আপনার সবেদা গাছে প্রতিটি সবেদা একদম সঠিক এবং পরিষ্কারভাবে ফল হতে থাকবে। অবশ্যই সবেদা গাছ যখন রোপণ করব একই সিস্টেম যে আমরা সাধারণভাবেই রোপণ করব। সবসময় খেয়াল করব এই যে জয়েন্টটি রয়েছে দেখতেই পাচ্ছেন, স্টক আর্সিয়ন, একটি জায়গায় কলম রয়েছে, কলমের নিচকার কোনো গাছ কিন্তু বেরোতে দেব না। যদি নিচের গাছ বেরোয় সেটা কিন্তু ভেঙে দেব। যেমন একটি বেরিয়েছে দেখতেই পাচ্ছেন, ওটা ভেঙে দিতে হবে। অতএব নিচের গাছ যদি বেরিয়ে যায় কখনো, সেটা কিন্তু আপনাকে ভেঙে ফেলতে হবে। এবং সবেদা গাছে কিন্তু স্প্রে অবশ্যই করতে হবে, মানে যেটি আপনার ফুলটা যাতে আটকে যায় সেই জন্য আপনাকে একতারা এবং সাপ পাউডারটি অবশ্যই দিতে হবে। যদি আপনি দেন তাহলে কিন্তু আপনার প্রতিটি সবেদা ফার্স্ট ক্লাস আসবে। ফল যখন আমরা নিতে চাই, অনেকেই কি করি যে শীত পড়ে গেছে মানে গাছে অনেকে বেশি পরিমাণে খাদ্য প্রথম অবস্থাতে দিয়ে দিই, সেটা করবেন না। বেশি পরিমাণে ফল নিতে গেলে শীতের সময়টা মাটিকে অবশ্যই এলোমেলো করে দেখুন। যদি আপনার গাছ খুব পাওয়ারফুল তরতাজা থাকে, তাহলে কিন্তু আপনি অবশ্যই একটু সুপার ফসফেট পটাশ দিন। সেটি পরিমাণে কম দেবেন, 1-2 চামচ দেবেন টবের সাইডে সাইডে। মাটিতে থাকলে অবশ্যই সেটি কিন্তু দূরত্বে দেবেন, 1 ফুট প্লাসে দেবেন। দেওয়ার পরে কিন্তু আপনি জলটা দেবেন না, 2 থেকে 3 দিন পরে জল দেবেন। তাহলে জানবেন তারপরে কিন্তু গাছের যখন দুর্বল অবস্থা আসবে, নিজের থেকেই গাছ ভর্তি ফল আসবে। যেটা আপনাদের টবের ক্ষেত্রে নয়, মাটির ক্ষেত্রে হয়ে থাকে। যে গাছে আপনি সুপার ফসফেট পটাশও দিয়েছেন কিন্তু আপনার গাছে ফুল হচ্ছে না, তার মূল কারণ হচ্ছে আপনি সুপার ফসফেট পটাশও দিয়েছেন, সাথে দেখা গেছে খোল বা অন্য কিছু সার দিয়েছেন এবং জল দিচ্ছেন। ওটি দেওয়ার পরে মাটি কুপিয়ে কিন্তু মাটিতে আর জল দেবেন না, দেখবেন আপনার ভালো সবেদা অবশ্যই হবে। এবার আসি মোসাম্বি গাছের ক্ষেত্রে। এটি কিন্তু ভ্যারাইকাটা মাল্টা মোসাম্বি, খুব সুন্দর একটি ভালো ফল, যেটা আমরা বেশ বেশ খেতে ভালো এবং ফলের সাইজগুলো বেশ বড়, প্রায় 800 থেকে 900 গ্রাম পর্যন্ত ফলের সাইজ হয়। দারুণ সুমিষ্ট এই ফলটি। অবশ্যই আমরা লেবু গাছের ক্ষেত্রে কিন্তু মাঝে মধ্যে একটু স্প্রে ওষুধ দিয়ে রাখবো। লেবু প্রজাতির যে কোনো গাছ জানবেন পোকার পরিমাণটা একটু বেশি হয়, যেগুলো পাতার ক্ষেত্রে দেখা যায় যে আঁকবাঁক একটা ভাব এসে গেছে। অবশ্যই আমরা যখন এই সমস্ত জাতি গাছগুলো করবো আর কি, ফল গাছের ক্ষেত্রে যারা বিশেষ করে রসস্থ ফল, তারা কিন্তু রসবিহীন ড্রাই জায়গা বেশ পছন্দ করে। অর্থাৎ আপনাকে একটু ড্রাই মাটি করে নিতে হবে। সেটি আপনি বালি দিতে পারেন, বালি যদি না থাকে তাহলে আপনি নুড়ি মাটির সঙ্গে মেখে নিতে পারেন। তাহলে জানবেন আপনার কিন্তু ভালো অবশ্যই হবে। বারে বারে মনে রাখুন যে শীতের সময়টা কিন্তু আপনি খাদ্য দিচ্ছেন না, শীত শুরুতে খাদ্য দিচ্ছেন না, গড়াটিকে এলোমেলো করছেন এবং জলটি দেওয়া খুব পরিমাণে বেঁচে থাকার মতো জল দিচ্ছেন। টবে যাদের আছে বেশিরভাগ বেশি বেশি করে কিন্তু অবশ্যই জল দেবেন না। মাটির ক্ষেত্রে বিশেষ জল লাগেই না শীতের সময়টা, কেবলমাত্র মাটিটি কুপিয়ে দিতে লাগে এবং কোপানোর পর সেই মাটিগুলো গাছের গোড়ায় জড়ো করে দিতে লাগে। ব্যাস, যখন আপনার মাটির মধ্যে ড্রাই টাইপ হয়ে যাচ্ছে, মাটি কোপানোর মতো শুকনো হয়ে যাচ্ছে, তখনই কিন্তু আপনার গাছে ফুল আসতে বাধ্য থাকছে। যখনই আপনার গাছে ফুল ভর্তি হয়ে যাচ্ছে, আপনি গোড়াতে একেবারে ডুবিয়ে জল দিন এবং গাছে বারে বারে স্নান করান। প্রয়োজনে আপনি ফাঙ্গিসাইড, পেস্টিসাইড অবশ্যই দিন। দেখবেন আপনার প্রতিটি গাছের ফল প্রতিটি সুন্দর হয়ে উঠবে। আজকে অনেকগুলোই বললাম, অনেকটাই বললাম। তো প্রতিদিন আপনাদেরকে একটি করে ভিডিও দেওয়ার চেষ্টা করছি এবং ভালো কিছু প্রতিটি বিষয় নিয়ে তুলে ধরার চেষ্টা করছি। বন্ধুরা, অবশ্যই চ্যানেলটি যদি ভালো লেগে থাকে শেয়ার, সাবস্ক্রাইব, লাইক অবশ্যই করবেন। বন্ধুরা, যারা একেবারেই না জানছেন যে আমি গাছ করতে পারছি না, তাদের প্লেনভাবে গাছ রোপণ করলে তাদের কিন্তু কখনোই গাছ মারা যাবে না, এই বিশ্বাসটুকু আছে গাছের প্রতি আমার। অবশ্যই বন্ধুরা,
ভালো থাকবেন, খুব খুব ভালো থাকবেন, সুন্দরভাবে কাজ করবেন। ধন্যবাদ বন্ধুরা।